আমেরিকার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভয়েস অফ আমেরিকা বা ভোয়া বিগত নভেম্বরের 24 তারিখে বাংলাদেশে একটি জরিপ পরিচালনা করে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে চায় না। ভোয়ার মতো একটি প্রতিষ্ঠান এরকম একটি জরিপ এমনি করেছে বলে মনে করার কোনো কারণ নেই। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার আইন পরিবর্তিত হওয়ায় জাতিসংঘ উদ্বিগ্ন। আমাদের রাস্তায় চলে পারেছে, আমার বাবা মাকে অকথ্য ভাষায় গালাগালি করছে, আমাকে গালি দিয়েছে, জুলাই ভরে দেবো এইভাবে গালি দিয়ে আমাদের মারছে। আর করিস না জুলাই, এখন খাবে সার্জিস হাসনাত গণধোলাই। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ। তার আগে জানাই সবাইকে ঈদ মুবারক। দর্শক বন্ধুরা, আজকে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে সার্জিস হাসনাত সহ আপনার সমন্বয়কদের চরমভাবে পেটায় আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার তার বক্তব্যের দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন, আর কোনো প্রকারের মব ভায়োলেন্স নয়, কোনো ধরনের মব ভায়োলেন্স আর টলারেট করা হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশবিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। সো আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশবিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। মতো একটি প্রতিষ্ঠান এরকম একটি জরিপ এমনি করেছে বলে মনে করার কোনো কারণ নেই। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার আইন পরিবর্তিত হওয়ায় জাতিসংঘ উদ্বিগ্ন। মজার ব্যাপার হলো মাত্র কিছুদিন আগেই বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আবার বলেছেন ভিন্ন কথা। তিনি বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন বলতে সব দল নয়, সব মানুষের অংশগ্রহণ নিশ্চয়তার কথা জাতিসংঘ বলছে। সব মানুষের যে একটি রাজনৈতিক দল থাকে না, এক এক মানুষের এক এক রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকে, সেটি এই পশ্চিমা কূটনীতিক ভুলে গিয়েছেন। জাতিসংঘ দেখতে পাচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে একটি আঞ্চলিক মহাবিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বাংলাদেশ হয়ে উঠতে যাচ্ছে নতুন হাব, আন্তর্জাতিক হাব। শুধু জাতিসংঘ নয়, মহাজনের থেকে মুখ ফেরাতে শুরু করেছে তার মার্কিন ডিপ স্টেট বন্ধুরাও। জাতিসংঘের আবার মাথা খারাপ হয়ে গেছে। হঠাৎ করে আবারও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার আইন পরিবর্তিত হওয়ায় জাতিসংঘ উদ্বিগ্ন। জেনেভায় অনুষ্ঠিত মানবাধিকার পরিষদের 59তম অধিবেশনে তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি করেছে, এটি উৎসাহব্যঞ্জক। আমি সংস্কারের ক্ষেত্রে অর্থবহ পরিবর্তনের আহ্বান জানাই, যাতে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয়। তিনি বলেন, তবে সাম্প্রতিক যে আইনি পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক দল এবং সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ সৃষ্টি হয়েছে তা নিয়ে আমি উদ্বিগ্ন। জাতিসংঘের মানবাধিকারের প্রধান আরও বলেন, এই ধরনের পদক্ষেপ অযৌক্তিকভাবে মানুষের সংগঠনের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে। গত 12ই মে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে বিভিন্ন দলের প্রতিবাদের মুখে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং এর সব সহযোগী সংগঠন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এ বিষয়ে জারি করে গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয় যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। গত 11ই মে প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আসুন বিজ্ঞপ্তিটি আবারও পড়া যাক একবার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত 12ই মে প্রজ্ঞাপনটি জারি করা হয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। উক্ত আইন এবং প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করে যে সন্ত্রাস বিরোধী ব্র্যাকেটের সংশোধন অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 ধারা 98 প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন। এর আগে 10ই মে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি সংশোধনী অনুমোদন করে, যাতে ট্রাইব্যুনাল যে কোনো রাজনৈতিক দল, এর সহযোগী সংগঠন বা সমর্থক
সমর্থক গোষ্ঠীকে শাস্তি দেওয়ার ক্ষমতা পায়। আমরা জানতে পেরেছিলাম যে ফেব্রুয়ারি মাসে আরেকবার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছিল জাতিসংঘ, কারণ এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এবং বাংলাদেশের জনগণের একটি বড় অংশকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে। এটা 12ই ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে মৌলিক স্বাধীনতাকে সম্মান করা সহ অবাধ এবং সত্যিকারের নির্বাচনের জন্য নিরাপদ এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছিল। সংস্থাটি পরামর্শ দিয়েছিল নির্বাচনের আগের সময়ের জন্য অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের রাজনৈতিক দলগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষায় তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। মজার ব্যাপার হলো, মাত্র কিছুদিন আগেই বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আবার বলেছেন ভিন্ন কথা। তিনি বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন বলতে সব দল নয়, সব মানুষের অংশগ্রহণ নিশ্চয়তার কথা জাতিসংঘ বলছে। সব মানুষের যে একটি রাজনৈতিক দল থাকে না, এক এক মানুষের এক এক রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকে, সেটি এই পশ্চিমা কূটনীতিক ভুলে গিয়েছেন। পছন্দের দলই যদি নির্বাচনে না থাকে তাহলে তার ভোটটি তিনি কাকে দেবেন সেটি জাতিসংঘের এই আবাসিক প্রতিনিধিকে কে জিজ্ঞেস করবে বলুন? বাংলাদেশের সাংবাদিকরা তো প্রশ্ন করা ভুলে গেছে। সে যা হোক, প্রশ্ন হলো এই যে জাতিসংঘ রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়া নিয়ে একের পর এক বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছে, তাতে আপনার কি মনে হয় বলুন তো? বাংলাদেশের জাতিসংঘ নিযুক্ত ইউনূস সরকার তাদের মত পরিবর্তন করবে এই চাপের কাছে বা এই আহ্বানে? আসুন আমি এ নিয়ে কি ভাবছি বা কি দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে বলি। আমি দেখতে পাচ্ছি জাতিসংঘ ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য এই ভলকার তুর্ক সাহেবই ফোন করে সেনাপ্রধানকে দিয়ে জুলাই শহীদদের দমন করতে বিরত রাখতে সমর্থ হয়েছিলেন সেনাবাহিনীকে। কিন্তু ক্ষমতায় বসার পর থেকেই ডক্টর ইউনূসের নভিস সরকার, নভিস মানে বুঝেন তো, একেবারে নভিস আর কি, মানে কোনো রকমের কোনো অভিজ্ঞতাহীন সরকার, প্রমাণ করেছে যে রাজনৈতিক ষড়যন্ত্র আর ঘুটু করতে ইউনূস সাহেব যতটা পারদর্শী, দেশ চালাতে ততটা নয়। এই যে জনসংখ্যা ভারের নুজ্জ একটি ক্ষুদ্র রাষ্ট্র এখন যে কোনো সময় নতুন ইরাক, ইরান হয়ে উঠবে, বা লিবিয়া হয়ে উঠবে, সিরিয়া হয়ে উঠবে, আফগানিস্তান হয়ে উঠবে এবং এখানেও ভয়ঙ্কর মৌলবাদী এবং জঙ্গিবাদীরা ক্ষমতার দখল নেবে। ফলে জাতিসংঘ হয়তো আর ইউনূস মহাজনের উপর খুব একটা বিশ্বাস রাখতে পারছে না। আর বাকি যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে বর্তমান, তাদের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক কখনোই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিতই হয়নি, যেমনটি হয়েছিল শেখ হাসিনা সরকারের সঙ্গে। সেই সম্পর্কে চির ধরাতে সক্ষম হয় মার্কিন ডিপ স্টেটের ডলার। প্রচুর পরিমাণে ডলার খরচ করে এই সম্পর্কের কেমিস্ট্রি নষ্ট করা হয়। তাতে জাতিসংঘের কিছু অনৈতিক কর্মকর্তা জড়িত হয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসিয়ে আওয়ামী লীগের মতো ভারসাম্যময় একটি রাজনৈতিক শক্তিকে একটি শিক্ষা দিতে গিয়ে এখন দেখতে পাচ্ছে যে তারা আসলে এক চরম বিপজ্জনক বা মহাবিপজ্জনক পরিস্থিতি তৈরি করে ফেলেছে। জাতিসংঘ দেখতে পাচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে একটি আঞ্চলিক মহাবিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো মধ্যপ্রাচ্য, পাকিস্তান সহ অন্যান্য দেশগুলি থেকে জঙ্গিরা বাংলাদেশকে ঘাঁটি বানিয়ে নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। বাংলাদেশ হয়ে উঠতে যাচ্ছে নতুন আন্তর্জাতিক। এতে এই বিশাল জনসংখ্যার দেশটিকে বিপদে তো পড়তে হবেই, সেই সঙ্গে জাতিসংঘের মতো সংস্থাকেও বিপদে ফেলে দেবে বাংলাদেশ। এমত অবস্থায় ডক্টর ইউনূসকে তার নিজেরই গড়া এনসিপির মতো জঙ্গি দল থেকে মুখ ঘোরানোর নির্দেশ দিয়ে আপাতভাবে মধ্যপন্থী বিএনপির দিকে ঘেঁষাতে চাইছে জাতিসংঘ বা এরকম বড় বড় সংস্থাগুলো, পশ্চিমা দেশগুলো। তাকে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির কাছে ঘেঁষতে, বিএনপির উপর ভরসা করতে, সেফ এক্সিট রুট তৈরি করতে। রজার রহমান ওরফে খলিলুর রহমানের মধ্যস্থতায় ইউনূস মহাজন লন্ডনে তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটি করেছেন এবং তারপরেই ভলকার তুর্ক জেনিভায় বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধে হঠাৎ তৈরি হওয়া আইনের পরিবর্তন নিয়ে সোচ্চার হয়েছেন, এই দুটি বিষয় কিন্তু কানেক্টেড, সম্পর্কিত। এতে প্রমাণিত হয় যে জাতিসংঘ মহাজনকে পদ বদলাতে বলছে এবং তা খুব দ্রুতই। শুধু জাতিসংঘ নয়, মহাজনের থেকে মুখ ফেরাতে শুরু করেছে তার মার্কিন ডিপ স্টেট বন্ধুরাও। এতদিন ইউনূস মহাজনের সওদাগরি বুদ্ধি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠজন ইলন মাস্ককে ব্যবসায়িক পার্টনার করে বাংলাদেশে স্টারলিংক নিয়ে এসেও শেষ রক্ষা করতে পারেননি মহাজন, কারণ ইলন মাস্কের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ডিভোর্স হয়ে গেছে। ফলে এখন প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে থাকবেন কে? তুলসী গ্যাবার্ড আর পল কাপুরের মতো জঙ্গিবাদ বিরোধী মানুষজন। তারা কি বাংলাদেশে এত বড় জঙ্গি উত্থানকে মেনে নেবে কিনা সে প্রশ্ন নিয়ে কাজ করতে গিয়েই আমি আসলে দেখতে পেলাম যে আমেরিকার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভয়েস অফ আমেরিকা বা VOA বিগত নভেম্বরের 24 তারিখে বাংলাদেশে একটি জরিপ পরিচালনা করে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে চায় না। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার তার বক্তব্যের দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন, আর কোনো প্রকারের মব ভায়োলেন্স নয়, কোনো ধরনের মব ভায়োলেন্স আর টলারেট করা হবে না। শুধু সেনাপ্রধান তার বক্তব্যই নয়, সেনাবাহিনীর পক্ষ থেকেও পরবর্তীতে বেশ কয়েকটি প্রেস ব্রিফিং করা হয়েছে, সেগুলোতেও মব ভায়োলেন্সের বিরুদ্ধে স্পষ্ট কথা উচ্চারণ করা হয়েছে। মানুষ সেনাপ্রধানের বক্তব্য বা সেনাবাহিনীর পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনগুলো, সেই জায়গা থেকে বেশ খানিকটা আশ্বস্ত হয়েছিলেন যারা তুমুল আতঙ্কের মধ্যে দিন রাত কাটাচ্ছিলেন। কিন্তু সাধারণ মানুষ তাদের সেই সংখ্যা থেকে এখনও বের হতে পারেননি। মব ভায়োলেন্স
এখনও চলছে, হয়তো কিছুটা কমেছে, কিন্তু মানুষের আশ্বস্ত হওয়ার মতন জায়গায় মানুষ এখনও পৌঁছাতে পারেনি। কেন পারছেন না সেনাপ্রধান বা সেনাবাহিনী? সেনাপ্রধানকে কাজ করতে দেওয়া হচ্ছে না, নাকি কোথাও তার বিশেষ দুর্বলতা রয়েছে? মানুষ সেনাবাহিনীর উপরে এখনও পর্যন্ত আস্থা রাখছে। আমি এখনও সেই কথাটি বলবো, হয়তো সেই আস্থার জায়গাটিতে কিছুটা চির ধরতে শুরু করেছে। সেনাপ্রধানের বক্তব্যের পরে আমরা দেখলাম যে নারায়ণগঞ্জে বিচারালয়ের মধ্যে সাবেক সংসদ সদস্য মমতাজের উপরে মবের আক্রমণ হলো। খুলনাতে আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলীর উপরে আক্রমণ করা হলো। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের বাড়িতে মবের আক্রমণ ঘটানো হলো। এরকম আরও অনেক ঘটনা ঘটেছে। এবং সবশেষ রোববার সাবেক CEC KM নুরুল হুদাকে একটি বিশেষ গোষ্ঠীর মানুষেরা আটক করে তার গলায় জুতার মালা পরিয়ে দিলেন। বলা হচ্ছে যে স্থানীয় জনতা, তারা স্থানীয় জনতা অবশ্যই নয়, সাধারণ মানুষের অংশ নন, নিশ্চয়ই একটি বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি তারা। আমি এর আগের কন্টেন্টে, খানিকক্ষণ আগে যে কন্টেন্টে ছেড়েছি, ভিডিওটি আপনাদের সামনে দিয়েছি, সেখানে অবশ্যই আমি বলেছি যে ইতিহাসের দায় অবশ্যই রয়েছে সাবেক CEC নুরুল হুদার কাঁধে। তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। অবশ্যই 2018 সালে যে নির্বাচনটি প্রহসনের নির্বাচন, সেই নির্বাচনের জন্য দেশের ইতিহাসের বাঁক বদলে গিয়েছে, আমি এই কথাগুলো বলেছি। কিন্তু তিনি অপরাধী এটিও আমরা জানি, সবাই জানি, তার বিচার হবে, হওয়ার মতোই ব্যক্তি তিনি। কিন্তু একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হবে, এটি নিশ্চয়ই সহ্য করা যায় না, কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না। একজন মুক্তিযুদ্ধ অপরাধ করতেই পারেন, মুক্তিযোদ্ধা তার ফেরেশতা নন, তার জন্য অবশ্যই দেশের প্রচলিত আইনে বিচার হবে। কিন্তু জুতার মালা কেন? সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে সেনাবাহিনী কি পারছে না, নাকি তাদের কোনো ধরনের উদাসীনতা রয়েছে, নাকি তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না? আমরা কথাও বলছি না যে সেনা সদস্যরা রাস্তার অলিতে গলিতে প্রতিটি বাড়ির সামনে তারা প্রহরা বসাবেন, কোনো ধরনের মব ভায়োলেন্স ঘটতে গেলেই সেটি প্রতিহত করবেন, এমনটা আমরা বলছি না, এটি সম্ভব নয়। কিন্তু এ কথা তো সত্য যে যারা মব ঘটাচ্ছেন তারা কেন এই সাহসটি পাচ্ছেন?